আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাব বিজ্ঞান পরিচিতি এই স্পেশাল অধ্যায়ে আজকে আমাদের সুপার স্পেশাল 7 নাম্বার লেকচার। তো আমাদের স্পেশাল 7 নাম্বার লেকচারে আজকে আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশে আছি, অর্থাৎ খ বিভাগে আছি। তো এই খ বিভাগের আমাদের যে আলোচনার টপিক সেটা হচ্ছে লেনদেন। তো এই লেনদেন নিয়ে আমরা অনেক ম্যাথ করব, অনেক হিসাব করব, অনেক কিছু করব। তো আমরা প্রথমে লেনদেনের ধারণাটা শিখি, লেনদেনটা আসলে কি। তো এই ধারণাটা আমরা একটু শিখি, তারপরে লেনদেনের বাকি যে কার্যক্রম সেটা আমরা করবো ইনশাল্লাহ। পয়েন্টের নাম হচ্ছে লেনদেনের ধারণা। হিসাব বিজ্ঞানের মৌলিক বা মূল উপাদান বা ইনপুট হলো লেনদেন। মানে হিসাব বিজ্ঞান এই বিষয়টা কাজ করে লেনদেনের উপর, অর্থাৎ টাকা পয়সা আদান প্রদান। যেমন তুমি একজনকে টাকা দিয়েছো, ধার দিয়েছো, তো পরবর্তীতে তোমাকে সে কিছু পরিমাণ অতিরিক্ত টাকা দিয়ে তোমার টাকা পরিশোধ করলো, যেটাকে আমরা মুনাফা বলি বা লাভ বলি। তো এই যে তুমি টাকা দিয়েছো একবার, আবার তুমি তার কাছে টাকা নিয়েছো একবার অতিরিক্ত অর্থসহ, তো এটা কিন্তু একটা তথ্যে মানে এটাকে বলা হয় অর্থের আদান প্রদান হয়েছে, তোমার সাথে ওনার অর্থের আদান প্রদান হয়েছে, আর এটা কি বলা হয় লেনদেন। কথা কি বুঝছো যা বললাম? কিন্তু তোমার কাছে যদি 1,00,000 টাকা থাকে, সে 1,00,000 টাকা যদি তুমি নিজের কাছে রেখা দাও সারা বছর বা সব সময়ের জন্য, তো ওই টাকাটা কি লেনদেনের মধ্যে পড়বে? কথা বলো। 1,00,000 টাকা তোমার কাছে আছে, সাপোজ তোমার কাছে 1,00,000 টাকা জমা আছে, নিজের কাছে রেখে দিছো। তো এই 1,00,000 টাকা দিয়ে তুমি কিছুই করো নাই, এটা কিন্তু তোমার কাছেই আছে। তো যত সময় যাবে টাকাটা কিন্তু আয় বৃদ্ধি পাবে না, মানে টাকার যেই পরিমাণটা বাড়বেও না, কমবেও না, খরচ করলে কমবে। তো তুমি এখানে খরচও করতেছো না, এই টাকা ব্যবহারও করতেছো না, মানে টাকাটা রাইখা দিছো, জাস্ট জমাইছো। তো এটা কিন্তু লেনদেন হইল না। লেনদেন তখন হবে যখন টাকাটা এক হাত থেকে অন্য হাতে যাবে। যেমন চিত্রে দেখতে পাচ্ছ যে কিছু পরিমাণ টাকা আছে এইখানে বাম হাতে, ডান হাত দিয়ে এখান থেকে কিছু টাকা অন্যজনের হাতে দেওয়া হইল। এই যে টাকাটা এক হাত থেকে অন্য হাতে স্থানান্তরিত হইল, আসা যাওয়া করলো, এই টাকাটাকেই তখন বলা হবে লেনদেন। কিন্তু জমাকৃত টাকাকে কখনো লেনদেন বলা যায় না। লেনদেন হইতে হলে অবশ্যই টাকাগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে হবে, স্থানান্তরিত হইতে হবে, তাহলেই তাকে বলা হবে লেনদেনের টাকা। কথা বুঝছো যা বলছি? এবার দেখো, লেনদেনকে আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তিও বলা হয়, অর্থাৎ হিসাব বিজ্ঞানের মূল প্রাণ হচ্ছে লেনদেন। লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হলো আদান প্রদান। দেখছো মিলে গেছে, দিবে একজন নিবে একজন, আদান প্রদান। লেন অর্থ নেওয়া আর দেন অর্থ দেওয়া। দেখো আমার কিন্তু মিলে যায় শব্দের সাথে। লেন অর্থ নেওয়া, দেন অর্থ দেওয়া। মানে লেন মানে নিতেছি, দেন মানে দিতেছি। এই যে নেওয়া দেওয়া, এটাই হচ্ছে লেনদেন। এর মাধ্যমে একটি পক্ষ সুবিধা গ্রহণ করে এবং অন্য পক্ষ সুবিধা প্রদান করে। মানে একজন সুবিধা দেয়, একজন সুবিধা নেয়। যেমন আমার 1,000 টাকা দরকার, এটা আমার সুবিধা নিতে হবে। তো তুমি 1,000 টাকা আমাকে দিছো, এই যে দিয়েছো এটা হচ্ছে সুবিধা দেওয়া, উপকার করা, আর আমি উপকৃত হয়েছি, সুবিধা নিয়েছি মানে উপকৃত হয়েছি। কথা কি বুঝতে পারছো অনেকটা? ওকে। তো এরপরে কিন্তু হিসাব বিজ্ঞানের দৃষ্টিতে সকল আদান প্রদানকে লেনদেন বলা যায় না। এটা একটু ডিফারেন্ট, কথাটা খেয়াল রাখবা। আমরা জানি লেনদেন হইতে হলে অবশ্যই টাকা কী হইতে হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে হবে, কিন্তু এমনও টাকার স্থানান্তর আছে সেগুলোকে আসলে লেনদেন বলা যায় না। শুধু ওই ঘটনাকে লেনদেন বলা যাবে যা অর্থের মাপ কাঠিতে পরিমাপ করা যায় এবং যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। মানে লেনদেনটা ঠিক তখনই লেনদেন হয়ে যাবে যখন আমার ওই জায়গার মধ্যে টাকার একটা পরিমাপ থাকবে এবং সেই টাকার আদান প্রদানে ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিকভাবে লাভবান হবে, তার
অবস্থাটা আরও উন্নতর দিকে যাবে, উন্নতি হবে। তো এটা একটা উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন সেবার বিনিময়ে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলে লেনদেনের সৃষ্টি হয়। এই যে সেবার বিনিময়ে কথাটা বলছে, সেবাটা মানে কি? তুমি একটা হসপিটাল তৈরি করতে চাও বা তুমি হসপিটাল তৈরি করলা, এই হসপিটাল থেকে তোমার কিন্তু একটা আয় হবে, হবে না? হসপিটালে যে সকল রোগী ভর্তি হবে তারা কিন্তু একটা ফি দিবে, একটা অ্যামাউন্ট দিবে, থাকার জন্য কিছুদিন ভাড়া দিবে তোমার হসপিটালে। তো এই যে রোগীর সেবা করতে গিয়ে, রোগীর সুস্থ করতে গিয়ে, তো তুমি যেই টাকাটা পাচ্ছ সেই টাকা কি তুমি নিজের প্রতিষ্ঠানের জন্য ব্যয় করবা না বা নিজের জীবনযাপনে ব্যয় করবা না? তোমার কি আর্থিক অবস্থা পরিবর্তন হবে না সেই টাকাগুলো দিয়ে? নাকি তুমি হসপিটাল করবা, মানে হাসপাতাল করে রেখে দিবা, সেখান থেকে তুমি টাকা পয়সা নিবা না, এরকম কিছু? কথা বলো। না স্যার। আমাদের একটা সেবামূলক প্রতিষ্ঠান থেকে আমরা যেমন আয় করি, ঠিক তেমনি সে সেবামূলক প্রতিষ্ঠানে যারা আসে তারাও কিন্তু উপকৃত হয়। যেমন হসপিটালে যারা ডাক্তার তারা কিন্তু সবাইকে সেবা করে, তো সেবার বিনিময়ে সবাই ডাক্তারকে কী দেয়? পারিশ্রমিক দেয়, ভিজিট দেয়। তো এই যে সেবার বিনিময়ে যখন তুমি একটা প্রতিষ্ঠান করলা, সেই প্রতিষ্ঠান থেকে যে আর্থিক বিষয়টা পাইলা, মানে টাকা পয়সাটা পাইলা, সেই টাকা পয়সার মাধ্যমে তোমার কিন্তু নিজের অবস্থার পরিবর্তন হবে। তুমি আগেই ছিলা গরিব, এখন ধনী হবা আস্তে আস্তে। যত বেশি রোগী হবে তোমার হসপিটালে তত তুমি কী হবা? ধনী হবা। তার মানে তোমার কি অবস্থার পরিবর্তন হইল, আগে ছিলা গরিব, এখন কি হলা? ধনী হইলা। তো এটাই কিন্তু লেনদেনের বিষয়, মানে এভাবে কিন্তু লেনদেনটা সৃষ্টি হয়। আধুনিক দৃষ্টিতে যে ঘটনা হিসাব সমীকরণের কোনো না কোনো উপাদানকে প্রভাবিত করে সেই ঘটনাটাই হলো লেনদেন। যেমন মালিক কর্তৃক মূলধন স্বরূপ নগদ অর্থ আনয়ন, একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ, 5 লক্ষ টাকা। এই ঘটনার ফলে ব্যবসায়ের সম্পদ হচ্ছে এ ও মালিকানা সত্ত্ব হচ্ছে ওই বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটি একটি লেনদেন। তো এই লাইনটির অর্থ আমি একটু বুঝাই। কী বলছে এখানে? যে মালিক কর্তৃক মূলধন স্বরূপ নগদ অর্থ আনয়ন এত টাকা। এটার মানে কি? যে মালিক আছে, একটা প্রতিষ্ঠানের মালিক, তো সেই মালিক মূলধন আনছে, মূলধন মানে টাকা আনছে, সেই টাকা দিয়ে তার ব্যবসাকে আরও উন্নতর করার জন্য ব্যবসার যে সামগ্রী ছিল সেগুলো ক্রয় করছে। তো সেগুলো ক্রয় করতে তার টাকা লাগছে কত? 5 লক্ষ টাকা। তো এই 5 লক্ষ টাকা মালিক নিজের কাছ থেকে নিয়ে আসে ব্যবসা খাটানোর জন্য, সে ব্যবসা করবে। তো এইটাই হচ্ছে এটার সংক্ষিপ্ত অর্থ, যে মালিক কর্তৃক মূলধন স্বরূপ নগদ অর্থ আনয়ন 5 লক্ষ টাকা। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মালিক, সে তার ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন করার জন্য, মানে ব্যবসা প্রতিষ্ঠানে উন্নয়ন করার জন্য বা ব্যবসা খাটানোর জন্য সে কী করছে? 5 লক্ষ টাকা বিনিয়োগ করছে। আর এই টাকাটাকে বলা হবে মূলধন। কারণ কি? এই টাকা বিনিয়োগ করলে তার ব্যবসা প্রতিষ্ঠানের আয় হবে, বৃদ্ধি পাবে আয়, এবং সে লাভবান হবে এবং তার অবস্থার পরিবর্তন হবে। তো তখন ওই টাকাটাকে বলা হবে একটা লেনদেন। কথা কি বুঝছো? তো এখানে বলছে এই ঘটনার ফলে ব্যবসায়ের সম্পদ, মানে এই ঘটনার ফলে 5 লক্ষ টাকা দিয়ে আমরা যে সকল আসবাবপত্র কিনবো ব্যবসা বাণিজ্য করতে, সেটা হবে সম্পদ। আর মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব হচ্ছে গিয়ে আমরা যখন আমার এই টাকাটা বিনিয়োগ করলাম, সেই টাকা থেকে যে লাভটা পাবে, সেই লাভটা কী হবে? আমার টাকাটা বৃদ্ধি করবে। আমার কাছে 5 লক্ষ টাকা ছিল, এটা আমি ব্যবসা খাটায়া আমি 10 লক্ষ টাকা বানাইছি, অর্থাৎ আমার যে আয়টা সেটা বৃদ্ধি পাচ্ছে, মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। এটা হচ্ছে ওই দিয়ে প্রকাশ করলো। সুতরাং এই বিষয়টা হচ্ছে একটা লেনদেন। অন্যদিকে 50,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান, এই ঘটনার ফলে ব্যবসায়ের সম্পদ এ বা দায়, আসলে ব্যবসার সম্পদকে এও বলা যায় বা একটা দায়ও বলা যায়, এটা ক্যাল দিয়ে প্রকাশ করে, এবং মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হয়নি, এই জন্য এই ঘটনাটি লেনদেন নয়। অর্থাৎ এইখানে যে পরবর্তী উদাহরণটা দিয়েছে যে 50,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান, মানে এখানে আমরা যখন একটা ব্যবসা করব, সেই ব্যবসা করার জন্য আমরা একটা প্ল্যান করব যে আমার ব্যবসা করতে আমার আসবাবপত্র লাগবে এতগুলো, এতগুলো কিনে রাখতে পারলে আমি ব্যবসাটা করতে পারবো। তো এখানে আমি
এখনও সেই আসবাবপত্রগুলো কিনি নাই, জাস্ট একটা পরিকল্পনা করছি যে 50,000 টাকার এগুলো কিনতে হবে, 1 লক্ষ টাকার এগুলো কিনতে হবে, 2 লক্ষ টাকা এগুলো কিনতে হবে, মানে একটা আমি পরিকল্পনা করেছি, কিন্তু সেই পরিকল্পনা এখনো বাস্তবায়ন করি নাই। কথা কি বুঝছো কিনা? আমি ব্যবসা করার জন্য একটা প্ল্যান করছি যে এত টাকার এগুলো লাগবে, এত টাকা এগুলো লাগবে, এত টাকা এগুলো লাগবে, মানে এগুলো জাস্ট যে লাগবে এগুলো আমি পরিকল্পনা করছি, লিস্ট করছি, কিন্তু এগুলো এখনো কিনি নাই। কিন্তু টাকার পরিমাণটা আমার কাছে জমা আছে, টাকাটা আমি কিন্তু আর খাটাই নাই, এই আসবাবপত্র কিনি নাই। কেনার জন্য আমি একটা কী করছি, একটা পরিমাপ করছি, হ্যাঁ এটা এই লিস্ট লাগবে, ওইটা লাগবে, এটা লাগবে, জাস্ট একটা প্ল্যান করছি, এত টাকার মধ্যে একটা প্ল্যান করে রাখছি, কিন্তু এটা আমি বাস্তবে রূপ দেই নেই। অর্থাৎ টাকাটা আমার কাছেই রয়েছে, এই টাকাটা আমি খাটাই নেই। কথা কি বুঝছো? জি স্যার। তো এর ফলে কি হবে, ব্যবসার যে সম্পদ আসবাবপত্র সেগুলো তো কিনি নাই, তো এগুলোর বাড়বেও না, কমবেও না, পরিবর্তন হবে না, আর মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হবে না, মানে আমাদের আয়ও বাড়বে না, ব্যয়ও বাড়বে না। মানে আমি তো টাকা দিয়ে কিছুই করি না, জাস্ট আমি লিস্ট করছি, আমি তো কিছু কিনি নাই, আমি ব্যবসাকে উন্নয়ন করার জন্য তেমন কিছুই করি নাই। তো এটা যেমন টাকা এমনই রয়েছে, এই টাকা দিয়ে আমার তেমন লাভ হয় না, কিছুই হয় না। তো এটা কিন্তু আসলে লেনদেনের মধ্যে পড়ে না বা লেনদেন নয়। এই হচ্ছে লেনদেন নিয়ে সংক্ষিপ্ত একটা ধারণা। তো এই যে কথাটা বললাম, বুঝতে পারলা কিনা একটু আমাকে জানাইও। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে বাড়ির কাজটা কি থাকবে, বাড়ির কাজটা থাকবে হচ্ছে যা পড়াইছি, জাস্ট বই থেকে পড়ে নাও। আমরা চেষ্টা করবো যে নেক্সট ক্লাসে তো আমাদের ইনশাল্লাহ ম্যাথমেটিক্সের দিকে যাইতে হবে ইনশাল্লাহ, হ্যাঁ। তবে আমরা সূত্র দেখবো, অনেকগুলো সূত্র বেসিকগুলো দেখে তারপর আমরা নেক্সট ক্লাসে এই যে ম্যাথগুলো করবো, এই যে অনেকগুলো আমার হিসাব নিকাশ আছে, এগুলো আমরা করবো ইনশাল্লাহ। লেনদেনের অনেক অনেক অঙ্ক আছে, আয়, তারপর হচ্ছে দায়, মালিকানা সত্ত্ব, মূলধন, অনেক অনেক হিসাব নিকাশ আমরা করবো। আমরা আস্তে সূত্র দেখে করবো ইনশাল্লাহ। জাস্ট আমি লেনদেনের বিষয়টা একটু বুঝাইলাম। তবে আমাদের কিছু বৈশিষ্ট্য আছে লেনদেনের, সেগুলো আমাকে একটু বললে ভালো হতো। যাই হোক, আমি যদি পারি পরে বলবো নেক্সট সময়। আমি চেষ্টা করবো নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ ম্যাথমেটিক্স শুরু করতে। তো বাড়ি কাজটা থাকবে জাস্ট রিডিং পড়লা, আর সূত্রগুলো যতটুকু আছে বই থেকে মুখস্থ করলাম। আর পরবর্তী স্পেশাল ক্লাসটা হচ্ছে রাত 11:15 ইংরেজি ন্যারেশন প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ, থাইকো। তো মনে থাকবে পরবর্তী ক্লাসটা রাত কয়টা হবে? 11:15। মনে থাকবে সবার, একটু আমাকে জানাইও। জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। এটা গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ, দিয়ে দিব। তবে এখন না, আমি পড়া শেষ করে দিতে পারবো, ছবির বেদি মনে পরে নিও। আর আজকে হিসাব বিজ্ঞান শেষ ক্লাস, ইনশাল্লাহ আগামীকাল ফিনিশ শুরু হবে। সকল ফ্রেন্ডদেরকে নিয়ে আসো, একসাথে নিয়ে ক্লাস করো। ওকে। আর রাত 11:15 থাকো ইংরেজি ক্লাসের জন্য। আল্লাহ হাফিজ।